প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান শিগগিরই রাশিয়ার রাজধানী মস্কোয় শীর্ষ বৈঠক করতে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনীতি বিষয়ক বিশেষ সহকারী হোসেন জাবেরি আনসারি এই খবর জানিয়ে বলেছেন, আসন্ন শীর্ষ বৈঠকে মূলত সিরিয়া বিষয়ক আলোচনা প্রাধান্য পাবে। মস্কো সফর শেষে তেহরানে ফিরে আনসারি বলেন, আসন্ন শীর্ষ বৈঠকের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের মধ্যে এর আগে সিরিয়া বিষয়ে 3টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আস্তানা শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এই 3 দেশ সিরিয়া সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে বর্তমানে চেষ্টা চালাচ্ছে। 3 দেশের প্রেসিডেন্টদের মধ্যে প্রথম শীর্ষ বৈঠক 2017 সালের 22 নভেম্বর রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত হয়। তাদের মধ্যকার দ্বিতীয় বৈঠক হয়েছিল 2018 সালের 4 এপ্রিল আঙ্কারায়। আর এই 3 নেতার তৃতীয় শীর্ষ বৈঠক হয় তেহরানে গত সেপ্টেম্বরে। সিরিয়ার টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের উদ্যোগ এবং রাশিয়া ও তুরস্কের সহযোগিতায় 2017 সালের জানুয়ারি মাসে আস্তানা শান্তি আলোচনা শুরু হয়। ওই আলোচনায় সিরিয়ায় বেশ কয়েকটি যুদ্ধবিরোধী অঞ্চল প্রতিষ্ঠিত হয়, যার ফলে দেশটির সহিংসতা উল্লেখযোগ্য মাত্রায় কমে আসে। মার্কিন হুমকি সত্ত্বেও এরোস্পেস কর্মসূচি চলবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও তার দেশের এরোস্পেস বা মহাকাশ গবেষণা কর্মসূচি চলবে। আন্তর্জাতিক কোনো আইনে এই ধরনের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন। জারিফ বুধবার ভারত সফরের সময় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। পাশ্চাত্যের সঙ্গে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ইরান বেরিয়ে যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে জারিফ বলেন, তার দেশ ওই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করলেও এই মুহূর্তে এটি তেহরানের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মহাকাশের উদ্দেশ্যে ইরানের পক্ষ থেকে কৃত্রিম উপগ্রহ নিক্ষেপের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করার পর পররাষ্ট্রমন্ত্রী জারিফ এসব কথা বলেছেন। ওয়াশিংটন দাবি করছে, মহাকাশ রকেট পাঠাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করতে হয়, যার নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত সপ্তাহে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানকে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি দাবি করেন, মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। এই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানা সম্ভব। পম্পেওর ওই বক্তব্যের জবাবে ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ জাওয়ার আজারি জাহরুমি সোমবার বলেন, তার দেশ শান্তিপূর্ণ মহাকাশ গবেষণা কর্মসূচি চালাতে কারো অনুমতি নেবে না। তিনি জানান, ইরান 2টি কৃত্রিম উপগ্রহ আকাশে নিক্ষেপের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। পাইয়াম এবং দোস্তি নামক 2টি উপগ্রহ উৎক্ষেপণের জন্য ইরানের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অনুমতির অপেক্ষা করা হচ্ছে বলেও মন্ত্রী জানিয়েছেন। কাশ্মীরে ভারতের অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে। ইমরান খান। ভারত সরকার মুসলমানদের উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছে দাবি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীরে ভারতের অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে। তারা ছোট ছোট শিশুদের গুলির নিশানা বানাচ্ছে। শুধু 2018 সালেই 500 কাশ্মীরিকে ভারতীয় সেনারা গুলি করে হত্যা করেছে। তুর্কি টিভি চ্যানেল টিআরটিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। 22 মিনিটের ওই সাক্ষাৎকারে আমেরিকা পাকিস্তান সম্পর্ক, আফগানিস্তান ও পাকিস্তানের আভ্যন্তরীণ নানান বিষয়েও বিভিন্ন কথা বলেন। ভারতের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমরা সবসময় ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু তারা সর্বদা বিষয়টি এড়িয়ে চলে। এর সঙ্গে ভারতের আগামী নির্বাচনের সম্পর্ক রয়েছে দাবি করে তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি বলেছি, পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আপনি 1 কদম অগ্রসর হলে আমরা 2 কদম আগাতে পারব। কিন্তু মোদী আগামী নির্বাচনে সুবিধা পাওয়ার জন্য পাকিস্তান বিরোধিতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম নির্যাতন ও নিপীড়নের ব্যাপারে জানতে চাইলে ইমরান খান বলেন, উইঘুরের সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে চীন সরকার কি ব্যবহার করছেন তা আমি বিস্তারিত জানি না। তবে এতটুকু অবশ্যই বলবো যে পাকিস্তানের দুঃসময়ে সবসময় চীনকে আমরা বন্ধু হিসেবে পেয়েছি। ইমরান খান বলেন, চীন আমাদের বিভিন্ন বিষয়ে সহায়তা করে, তবে তাদের আভ্যন্তরীণ ব্যাপারে আমরা তেমন কিছু জানি না। কারণ চীনের রাষ্ট্রনীতি হল তারা যাবতীয় বিষয়ে গোপনীয়তা রক্ষা করে। পাকিস্তানকে অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, উদ্বেগে ভারত। ভারতের উদ্বেগ বাড়িয়ে পাকিস্তানি নৌবাহিনীর হাতে অত্যাধুনিক যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র CM-302 তুলে দিচ্ছে চীন। এই ক্ষেপণাস্ত্র হাতে পেলে সমুদ্রে ক্ষমতা বিস্তারের লড়াইয়ে নিজেদের সামর্থ্য অনেকটাই বাড়বে পাকিস্তানের। 2006 সালে ভারতীয় নৌবাহিনীর হাতে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র আসার পর থেকে
সমুদ্রে পাকিস্তানের উপর যে আধিপত্য দেখানো সম্ভব হচ্ছিল সেই ক্ষমতা অনেকটাই কমবে ভারতের, এমনটাই মত যুদ্ধ বিশেষজ্ঞদের। পাকিস্তানকে যে জাহাজ বিধ্বংসী অস্ত্র দিচ্ছে চীন তা অত্যাধুনিক চীনা ক্ষেপণাস্ত্র YJ-12 এর সমগোত্রীয়। শব্দের থেকে 3 গুণ বেশি গতিতে এই ক্ষেপণাস্ত্র ছুটে যায় শত্রুর জাহাজের দিকে। পাকিস্তানের হাতে যে অস্ত্র ভাণ্ডার তুলে দিচ্ছে চীন তার মধ্যে অন্যতম এই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। চীনের হুডং জংহুয়া জাহাজ ডেকে এখন বানানো হচ্ছে এই যুদ্ধাস্ত্র। এই মুহূর্তে ভারতের হাতে যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র আছে তার সঙ্গে বিভিন্ন দিক দিয়েই তুলনীয় এই CM-302। ভারতের কাছে এই পাকিস্তানি ক্ষমতা বৃদ্ধি উদ্বেগের কারণ এখন থেকে পাকিস্তানি নৌসেনাকে মোকাবেলা করার কৌশল নতুন করে ঠিক করতে হবে ভারতকে। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতও, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্র থেকে। যদিও এই CM-302কে পুরো মাত্রায় ব্যবহার করার মতো দূরপাল্লার রাডার এবং সেন্সর নেই পাকিস্তানের হাতে, সে কারণে শত্রু জাহাজকে ধ্বংস করার ক্ষমতা থাকলেও তাকে চিহ্নিত করার ক্ষমতা নেই পাকিস্তানি নৌবাহিনীর। তাই এই মুহূর্তে বিরাট সংখ্যার কোনো কারণ নেই বলেই জানিয়েছেন ভারতের যুদ্ধ বিশেষজ্ঞদের একটা বড় অংশ। একই সঙ্গে তারা জানাচ্ছেন 2021 থেকে এই নয়া অস্ত্র হাতে পাবে পাকিস্তান নৌবাহিনী। সেই বিষয়ে মাথায় রেখে ভারতেরও পাল্টা ব্যবস্থা নেওয়া উচিত। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী কত দূরত্বে আঘাত হানছে তা নয়, কি গতিতে আঘাত হানছে এটাই বিশেষত্ব YJ-12 ক্ষেপণাস্ত্রের। 300 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে শব্দের 3 গুণ দ্রুত গতিতে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। সামরিক পরিভাষায় যাকে বলা হয় মাক 3। কোনো বিশেষ ক্ষেপণাস্ত্র মাক 4 ক্ষমতা সম্পন্ন বলেও জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। চীনের বানানো বিভিন্ন যুদ্ধাস্ত্রের মধ্যে যুদ্ধজাহাজ বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র অন্যতম ভয়ঙ্কর বলেই দাবি তাদের। ভারত ইন্দোনেশিয়ার কাছে শব্দের থেকে দ্রুতগামী অত্যাধুনিক ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রি করছে এই খবর প্রকাশ্যে আসার পরেই পাকিস্তানের হাতে এই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তুলে দেওয়ার রাস্তায় হাঁটল চীন। কুরুনকে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়ার সুপারিশ জাতিসংঘের। সৌদি তরুণী রাহাব মোহাম্মদ মুতলাক আল কুরুনকে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়ার সুপারিশ করেছে জাতিসংঘ। পরিবারের কাছ থেকে পালিয়ে ব্যাংককে গিয়ে বিমানবন্দরে অবস্থান নেওয়া কুরুনকে শরণার্থীর মর্যাদা দিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এই সুপারিশ করেছে, খবর বিবিসির। জবাবে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিয়ম অনুযায়ী তারা UNHCR এর সুপারিশের বিষয়টি বিবেচনা করবে, তবে সরকারের তরফ থেকে এ বিষয়ে নতুন করে কোনো বক্তব্য দেয়া হবে না। বিবিসি জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার রাহাবকে আশ্রয় দিতে রাজি হতে পারে বলে আভাস পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট তেমনটাই জানিয়েছেন। ABC টেলিভিশনকে তিনি বলেছেন রাহাব শরণার্থীর মর্যাদা পেলে অস্ট্রেলিয়া সরকার তাকে ভিসা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। প্রতিবেদনে বলা হয়েছে এমনিতে রাষ্ট্রের পক্ষ থেকে একজন ব্যক্তিকে শরণার্থীর মর্যাদা দেওয়া হয়, তবে কোনো ক্ষেত্রে রাষ্ট্র অপরক হলে বা অনাগ্রহী হলে UNHCRও কাউকে শরণার্থী ঘোষণা করতে পারে। পরিবারের সঙ্গে কুয়েত ভ্রমণে থাকার সময় গত 4 জানুয়ারি পালিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করেন 18 বছরের তরুণী রাহাব। কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তার অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরার কথা ছিল, কিন্তু ব্যাংকক বিমানবন্দরে সৌদি আরবের একজন কূটনীতিক তার সঙ্গে দেখা করে তার পাসপোর্ট জব্দ করে বলে দাবি রাহাবের। জোর করে কুয়েত ফেরত পাঠানো হতে পারে এই আশঙ্কায় নিজের অবস্থার কথা বিশ্ববাসীকে জানাতে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নেন তিনি। বিমানবন্দরের হোটেল কক্ষে বসে টুইটারে নিজের ও পাসপোর্টের ছবি দিয়ে রাহাব বলেন কুয়েতে পাঠানো হলে তার পরিবার তাকে সেখান থেকে সৌদি আরব নিয়ে গিয়ে হত্যা করবে। ইসলাম ধর্ম ত্যাগ করায় পরিবার তার উপর ক্ষুব্ধ বলেও টুইটারে জানান এই তরুণী। সৌদি আইনে ধর্মত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড। থাইল্যান্ড বিমান কর্তৃপক্ষ শুরুতে তাকে কুয়েত ফেরত পাঠাতে চেয়েছিল। সোমবার কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাকে তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু রাহাব হোটেল কক্ষ ছাড়তে অস্বীকার করেন। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমে তুমুল আলোচনার মধ্যে থাই অভিবাসন পুলিশ রাহাবকে ফেরত না পাঠিয়ে থাইল্যান্ডে প্রবেশের অনুমতি দেয়। পরে UNHCR এর তত্ত্বাবধানে ব্যাংকক বিমানবন্দর ছাড়েন রাহাব। বাবা ও ভাই থাইল্যান্ডে পৌঁছালেও তাদের সঙ্গে দেখা করতে রাজি হননি এই সৌদি তরুণী। থাই কর্তৃপক্ষ সে সময় বলেছিল UNHCR রাহাবের বিষয়টি দেখবে এবং তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।